চারিদিকে যখন বাড়ির আকাল, তখন এত সস্তায় বাড়ি দেয় সে কি করে? আগে কেউ আসেন না আমাদের কাছে, তখন মনেই পড়ে না পাড়ায় এতগুলো লোক আছে। আসেন ঠকে ঘা খেয়ে, ভয়ে ফ্যাকাশে হয়ে ছুটতে ছুটতে। কত তো দেখলুম, 3 দিনও কেউ থাকতে পারে না, আবার সেই পুরনো আস্তানাতেই ভাড়া বেশি দিয়ে ছুটে যেতে হয়। ক্লান্ত হয়েই যেন থামেন তিনি। বিজয় মনে মনে ততক্ষণে অসহিষ্ণু হয়ে উঠেছে। সে সেটা গোপন না করেই বললে, কিন্তু আসল ব্যাপারটা কি? নমস্কার, কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। আমি কৌশিক আপনাদের জন্য নিয়ে এসেছি কাহিনী বাহিনীর আজকের নিবেদন। প্রখ্যাত লেখক সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের লেখা সস্তার বাড়ি। গল্পের সমস্ত ভূমিকায় যারা কণ্ঠ দিয়েছেন তারা হলেন কৌশিক জানা, শুভদীপ বনু, সৌম্যদীপ বনু, জিৎ ঘোষ, সুদেষ্ণা মণ্ডল, পূজা রায়চৌধুরী এবং রিয়া সান্ধকী। পরিচালনা এবং পোস্টার ডিজাইনে শুভদীপ বনু, সম্পাদনায় সৌম্য এবং জিৎ, এবং স্পেশাল এফেক্টসে পাপ্পু। তাহলে শুরু করছি আজকের গল্প, সস্তার বাড়ি। বাড়ি খুঁজে খুঁজে হয়রান, শুধু হয়রানই নয়, উদ্ভ্রান্ত। এমন সময় কল্যাণ এসে খবর দিলে, উত্তর কলকাতায় একটা বাড়ি আছে, দোতলা বাড়ি, উপরে নিচে 4খানা শোবার ঘর, রান্না ভাড়ার, এছাড়া তেতলায় একটা চিলেকোঠা, মাত্র 55 টাকা ভাড়া। কত? তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করে বিজয়। নিশ্চয়ই 155 বলতে গিয়ে কল্যাণ ভুল করেছে, শুধু 55 বলে ফেলেছে। কল্যাণ কিন্তু আবারও বলে, আরে 55, শুধু 55। রাজি আছো উত্তরে যেতে? উত্তরে কেন, জমের দক্ষিণ ধরেও যেতে বিজয়ের আপত্তি নেই। এমনই ওর অবস্থা তখন। কোথাও একটা আশ্রয় পেলেই সে বাঁচে। নিচের 2টি ঘর নিয়ে সে থাকে, ভাড়া 50 টাকা। সেটাকে বাড়াতে না পেরে বাড়িওয়ালা তাকে তাড়াবার জন্যে এমন সব কৌশল অবলম্বন করেছে যে এক মুহূর্ত সেখানে থাকাও সমস্যা। ওরা উঠে গেলে নাকি সে 75 টাকা ভাড়া পাবে ওই 2খানা ঘরের। তা পাক, কিন্তু তার জন্যে মানুষ এত অভদ্র হতে পারে? বিজয় বাড়ি খুঁজছে প্রাণপণে। বাড়ি পেলেই সে উঠে যাবে, এই কথাটা তিনি কিছুতেই বিশ্বাস করতে প্রস্তুত নন। তারা উপরে থাকে, ওরা নিচে, সুতরাং ছোটোখাটো অসংখ্য এমন অত্যাচারের সুযোগ তাদের আছে যা নিয়ে নালিশ মকদ্দমা তো করা যায় না, 5 জনের কাছে বলতে গেলেও উপহাসাস্পদ হবার সম্ভাবনা। যারা ভুক্তভোগী নয় তারা সে দুঃখ বুঝবে না। আর তাছাড়া ছাপোষা কেরানি লোক, 12 মাস মামলা মকদ্দমা করবারই বা সময় কই? ঝগড়াঝাটি করতেই বিরক্ত বোধ হয়, ক্লান্তি আসে। কিন্তু সে যাক, কল্যাণ বলে কি 55 টাকায় গোটা বাড়ি এই বাজারে? পাগল নাকি ও? গত 1.5 মাস 2 মাস বিজয় কম করে অন্তত 150 বাড়ি দেখেছে।
চোর কুঠুরির মতো দুখানা ঘর যার আছে সে যদি বা দয়া করে 100 টাকা না চায় তো 80 তো চাইবেই চাইবে। তাও তার না আছে জল, না আছে পায়খানা। 36 ঘর ভাড়াটের জন্য হয়তো একটি কল এবং একটি মাত্র পায়খানা। এমনও আছে যারা বলে দেয় বিপদ আপদ হয় সে আলাদা কথা, তা নইলে মোটামুটি জল আপনাদের রাস্তার কল থেকেই আনতে হবে। আবার ভাড়া যদি একটু কম হয়, 65-70-এর ধাক্কা যা, সে মনুষ্যবাসের অযোগ্য। দিনের বেলা আলো জ্বালাতে হয়, ভিজে স্যাঁত স্যাঁত করছে, কলতলা পায়খানার পাশের ঘর হয়তো। এমনই সব জোটে। দক্ষিণ কলকাতার বাড়িগুলো এত পুরনো নয় বলেই ওর এই দিকে বেশি ঝোঁক, নইলে উত্তরে আর আপত্তি কি? সে সন্দিগ্ধ কণ্ঠে বলে, 55 টাকায় একখানা গোটা বাড়ি? কিরকম বাড়ি রে? কল্যাণ একটু বিরক্তই হয়। হাতে পাঁজি, মঙ্গলবার বাবা, একবার দেখে এলেই পারো। তোমার তো দুখানা ঘরের দরকার, যদি ড্যাম্প হয় নিচের ঘরগুলোই না হয় ব্যবহার করলে। তা বটে, চ এখনই দেখে আসি। কিন্তু এই খবর কে দিলে? এই আত্মীয়দেরই মধ্যে, আমার পিসে মশাইয়ের এক ভাগ্নি জামাইয়ের কাকার বাড়ি। কল্যাণের আত্মীয়তা বোধের সঙ্গে বিজয়ের বহু দিনের পরিচয়। সে আর বৃথা বাক্য ব্যয় করলে না, শুধু গম্ভীরভাবে বললে, তাহলে তো আপনা আপনির মধ্যেই জানাশোনা। চ বেরিয়ে পড়ি। কিন্তু বাড়ি দেখে আরো অবাক হলো বিজয়। শ্যামবাজারের মধ্যেই বাড়ি, খুব পুরনো নয়। নিচের ঘরগুলোতেও বাস করা যায় স্বচ্ছন্দে, জল কল সব সুবিধে, দিব্যি বাড়ি। বিজয় দেখে শুনে অবিশ্বাসের সুরে বললে, তুই নিশ্চয়ই ভুল শুনেছিস কল্যাণ। এ বাড়ি শুধু 55 হতেই পারে না। হয় ভুল শুনেছিস, নয়তো ঠাট্টা করেছে তোর কাকা। আরে অত কথার দরকার কি তোর? আজই চল না, দুপুরবেলা অফিস থেকে বেরিয়ে গিয়ে বাড়িওয়ালাকে ভাড়া জমা দিয়ে রসিদ নিয়ে আসবি, তাহলেই বিশ্বাস হবে তো। ওদের অফিস আমাদের অফিসের দুখানা বাড়ি পড়েই। ক বছরের অ্যাডভান্স দিতে হবে? হয়তো তাতেই মেরে দেবে রে, কিংবা সেলামি। ফার্নিচার তো নেই, নইলে হয়তো কতগুলো ভাঙা কাঠ দিয়ে 2000 টাকা নিয়ে নিত। কোন দিক দিয়ে পুষিয়ে নেবে তাই ভাবছি। না না, তা নয়। পিসে মশাইয়ের কাছে যা শুনেছি, লোকটা খুব নির্বিবাদী। এখন সব রেন্ট কন্ট্রোল থেকে যা ভাড়া কমিয়ে দিচ্ছে, ও বলেছে কি দরকার ওসব হাঙ্গামায় যাওয়ার, যা রয় তাই ভালো। তবে জানাশোনা লোক নইলে ভাড়া দেবে না, নালিশ মোকদ্দমা দাঙ্গা হাঙ্গামা করতে না হয়, এই ওর একমাত্র চিন্তা। কথাটা বিজয়ের মনে লাগলো। তখন আর অঞ্জলির সঙ্গে কথা কইবার সময় নেই। কোনো মতে নাকে মুখে গুঁজে অফিসে দৌড়ানো, তাও 15 মিনিট লেট হয়ে গেল। নিহাত সরকারি অফিস বলেই রক্ষে। এখানে ঠিক সময় হাজির দেওয়াটা কেউই আশা করে না আজকাল। ঘণ্টাখানেক কাজ করেই দুই বন্ধু বেরিয়ে পড়ল। বাড়িওয়ালা মানুষটি খুবই ভদ্র, বছর 50 বয়স, গোলগাল মোটাসোটা, গম্ভীর প্রকৃতির মানুষ। সমাদর করে বসিয়ে চা আনতে পাঠালেন। তারপর কল্যাণের মুখে বিজয়ের পরিচয় পেয়ে শুধু প্রশ্ন করলেন, এই বাড়ি আপনার পছন্দ হয়েছে? বিজয় সোৎসাহে বললে, খুব। বলেন তো, এগ্রিমেন্ট করতে রাজি আছি। না না, থাক থাক, মানে আমি কি চাই জানেন, কোনো পক্ষেই কোনো বাধ্যবাধকতা থাকবে না। আপনি বা বাধা পড়বেন কেন? কিন্তু সে যে আর এক বিপদ। 2 মাস বাদেই যদি আপনি বলেন 150 টাকা ভাড়া দাও, নইলে পথ দেখো, আমি বেশি ভাড়া পাচ্ছি, তখন এই বিপদেই তো দিশেহারা। আবার ভাজনা খোলা থেকে আগুনে ঝাঁপ দেব? না না, সেসব কোনো ভয় নেই। আমি জেন্টেলম্যানস ওয়ার্ড দিচ্ছি।
বলেন তো আমার তরফ থেকে আমি একটা লিখে দিচ্ছি যে 1 বছরের মধ্যে ভাড়া বাড়াবো না। তারপরেও বাড়ালে কত বাড়াবো বলুন? 55 টাকা তো আর 100 হতে পারে না। সে তো ভালো কথা। এখন তাহলে আমাদের কি করতে হবে? বাড়িওয়ালা নীরবে কিছুক্ষণ পেপার ওয়েটটা নিয়ে নাড়াচাড়া করে বললেন, ভালো হয় যদি 2 মাসের ভাড়াটা জমা রাখেন। এছাড়া প্রতি মাসের ভাড়া আগাম দিতে হবে। এই জমাটা 2 মাস থাকার পর মাসে মাসে 10 টাকা করে কাটা যাবে। আর যদি তার আগেই উঠে যান বা ভাড়া ঠিক মতো না দেন তো ও টাকাটা বাজেয়াপ্ত হবে। আমি দেখুন স্পষ্ট কথার মানুষ, আমার অপরাধ নেবেন না। না না না, ঠিক আছে ঠিক আছে, এত ভদ্রতা আমি আশাই করিনি। বিজয় পকেট থেকে চেক বই বার করে তখনই 165 টাকার চেক দিয়ে রসিদ নেয়। তারপর চা খেতে খেতে বলে, তাহলে বাড়ি কবে পাচ্ছি আমি? আজই পেতে পারেন। শেষ ভাড়াটে চলে যাওয়ার পর আমি চুনকাম করিয়ে দিয়েছি। আবার যদি দরকার হয় তো করিয়ে নিতে পারে, আমি খরচ দিতে পারি। আমার পক্ষে করে দেওয়াটা একটু শক্ত। কতদিন আগে গেছেন তারা? বিজয় কতকটা অন্যমনস্কভাবেই প্রশ্ন করে। তা ওই 1 মাস 2 হবে বোধ হয়। এতদিন বাড়ি খালি আছে, সে কি? তোমার কপালে আছে আর কি। জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বাড়িওয়ালা বলেন, না মানে আমি ঠিক যাকে তাকে ভাড়া দিতে প্রস্তুত নই, বুঝলেন না? হাঙ্গামা টাঙ্গামা করা আমার ঠিক পোষায় না। বিজয় গর্বে রসিদখানা অঞ্জলির চোখের সামনে মেলে ধরে বললে, বাড়ি তৈরি, এখন কবে উঠবে তাই বলো। সে কি একেবারে পাকা? অঞ্জলির বিশ্বাসই হয় না। তারপর সব কথা শুনে সে বলে, হ্যাঁ গো, এখনো এমন সত্যযুগের মানুষ আছে? হ্যাঁ হ্যাঁ গো, এখনো এমন সত্যযুগের মানুষ আছে। দুজনে মিলে পরামর্শ করে স্থির হলো যে আগামী রবিবারেই উঠে যাওয়া সুবিধা। ওদের ঝিকে যদি শনিবার অফিসে যাওয়ার আগেই বিজয় ও বাড়িতে পৌঁছে দিয়ে যায় তো সে কতক ধোয়া মোছা করে রাখতে পারবে। তারপর অফিস থেকে ফিরলে ওরা ছেলে মেয়েদের নিয়ে সবাই গিয়ে ঠিকঠাক করে আসবে। কতক বাজে জিনিসপত্র চাই কি রেখে আসতে পারে। সেই মতো ব্যবস্থাই হয়ে গেল। ওরা উঠে যাচ্ছে শুনে পুরনো বাড়িওয়ালা নিজে প্রস্তাব করলেন, বলেন তো আমরাও গিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে আসতে পারি। না 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 না, তার দরকার হবে না, ধন্যবাদ। ব্যঙ্গের সুরে বিজয় উত্তর দিলে। শনিবার দিন অফিস থেকে ফিরে বই কাগজ ইত্যাদি কিছু কিছু জিনিস একটা ট্যাক্সিতে চাপিয়ে বিজয় স্ত্রী এবং ছেলে মেয়ে নিয়ে রওনা হয়ে গেল। গিয়ে কড়া নাড়তেই ওদের ঝি এসে দৌড় খুলে দিয়ে একটু বিস্মিতভাবেই বললে, মা, দৌড় দেয়া আছে, ছেলেটা তাহলে গেল কোথা দি? কি ছেলে? কাদের ছেলে? অঞ্জলিও বিস্মিত হয়ে প্রশ্ন করে। তা জানিনি বাবু, কি একটা ছেলে এই বছর 7-8-এর এ ঘর ও ঘর ঘুরে বেড়াচ্ছিল। আমি যখন বারণ করে দিলুম যে দেখো খোকা, ধোয়া ঘরে কাদা পায়ে ঢুকো না, তখন নিচে নেমে এলু। তাও আবার যতবার নিচে জল নিতে এসেছি দেখেছি খালি ঘরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে।
তা সে এলো কি করে? দৌড় দাওনি তুমি? একটু দেরি হয়েছিল, দাদাবাবু চলে যাওয়ার পর তো আর দৌড় দেওয়া হয়নি। পরে মনে হলো বটে একা রয়েছি, কেউ যদি বদমাইশ করে এসে ঢুকে পড়ে, তাই তখন এসে দৌড় দিয়ে গেলুম। সদরে খিল লাগিয়ে যখন উঠেছি তখনই দেখি ছেলেটা ছাদ দিয়ে নামছে। যখন দৌড় খোলা ছিল তখনই ঢুকে পড়েছে। আমি আবার জিজ্ঞাসা করলুম, অ খোকা, তোমার নাম কি, কোথা থাকো? তা মুচকি মুচকি হাসলে, জবাব দিলে না। নিশ্চয়ই এই পাশের বাড়ির কোনো ছেলে হবে। ইস, তার মা হয়তো খুঁজছে। তা সে গেল কোথায়? কি জানি, আমি তো ভাবলুম চলে গেছে, এখন তো দেখছি দৌড় দেওয়া। দেখো কোন ফাঁকে আবার হয়তো উপরে উঠে গেছে। দেখো তো তরুণ মা, থাকে তো ওকে বাড়ি পাঠিয়ে দাও। কার ছেলে সে হয়তো কেঁদে কেটে খুন হচ্ছে। ওদের ঝি দোতলা তেতলা সব খুঁজে এসে বললে, কই বৌদি, কোথাও তো নেই গা, গেল কোথা দিয়ে? হয়তো ছাদ দিয়ে রাস্তা টাস্তা কিছু আছে, তাহলেই তো বিপদ। এতটুকু ছেলেই যদি যেতে আসতে পারে তাহলে অন্য লোক তো সহজেই পারবে। কিন্তু ছাদে উঠে দেখা গেল যে ছোট ছেলে কেন, খুব জোয়ান ছেলেও কেউ আসবে এমন সম্ভাবনা নেই। একদিকে গলি, অপর তিন দিকেই উঁচু উঁচু বাড়ি, আসা যাওয়ার পথ নেই। তখন সকলেই মুখ চাওয়াচাওয়ি করল। অঞ্জলি বললে, নিশ্চয়ই কোথাও ঘাপটি মেরেছিল। এখন আমরা যখন ওপরে খুঁজছি তখন পালিয়েছে। তা অবশ্য হতেই পারে। সদর দরের কপাট ভেজানোই ছিল। পরের দিন সকাল করে খাওয়া দাওয়া সেরে দুপুরের মধ্যেই এ বাড়িতে সবাই চলে এলো মালপত্র লরিতে বোঝাই করে। ওরা ট্যাক্সিতে করে আসবার সময় হাতিবাগান থেকে অঞ্জলির মা আর ছোট বোন মিনুকে তুলে এনেছিল। মা সব গোছগাছ করে দিয়ে বিকেলের চা খাবার করে খাইয়ে সন্ধেবেলা চলে গেলেন। মিনু রইল। নতুন বাড়িতে অনেক কাজ, দিন কতক থাকলে সুবিধেই হবে, এই ভেবে অঞ্জলি তাকে রেখে দিল। সন্ধ্যার পর অঞ্জলি মিনুকে ডেকে বললে, মিনু, আমি ততক্ষণ রুটিগুলো সেঁকে নিই। তরুর মাকে বলে দেবক্ষণ তুই খুকিকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দে। আর খোকা? খোকা তখন তরুর মার গা ঘেঁষে বসে গল্প শুনছে। সে বললে, আমি এরই মধ্যে শুতে যাব বুঝি? বারে 8টায় খাবো, তারপরে তো ঘুম। মাসি কিচ্ছু জানে না। তোমার বুঝি আজ নতুন বাড়ির অনারে পড়াশুনো সব ডকে উঠলো খোকন? বাবা তো পড়াবে। বাবা কোথায়? কি সব খুচরো জিনিস কিনতে বিজয় বাজারে গিয়েছিল। মিনু খুকির দুধ গরম করে নিয়ে তাকে কোলে করেই ওপরে চলে গেল। দুধ খাইয়ে আলো নিভিয়ে দিয়ে সে বিছানায় বসে খুকিকে ঘুম পাড়াতে শুরু করেছে। এমন সময় দেখল ঘরে গুটগুট করে ঢুকছে একটা ছোট ছেলে। খোকনেরই বয়সী হবে, তবে খোকন নয়। এ ঘরে আলো নেই, কিন্তু বাইরের বারান্দায় আলো জ্বলছে। তারই আভাতে বেশ দৃষ্টি চলে। ছেলেটি একেবারে ওর কাছে এসে দাঁড়ালো। দুটো হাত বেশ করে ছড়িয়ে খাটের কানাটা ধরে হাসি হাসি মুখে চেয়ে রইল মিনুর মুখের দিকে। মিনু তখন খুকিকে কোলে শুইয়ে প্রাণপণে চাপড়াচ্ছে আর গুনগুন করে গান গাইছে। কাজেই ছেলেটিকে কিছু জিজ্ঞাসাবাদ করতে পারলে না, তবে অনুমানে বুঝলে এ কালকের সেই ছেলেটি বাড়ি ধোবার সময় যে ঢুকে পড়েছিল। ওর বেশ কৌতুক বোধ হলো। ছেলেটা তো অদ্ভুত, বলা কওয়া নেই। অচেনা লোকের বাড়ি সপ্রতিভভাবে ঢুকে আসে। পাগলা আছে বোধহয় একটু। ভাবতে ভাবতেই মনে হলো
জামাইবাবু বেরিয়ে গেছেন। নিশ্চয়ই তরুণ মা তারপর দৌড় দেয়নি। দেখো থেকে কি অন্যায়, এমনিভাবে অন্য লোকও তো ঢুকে পড়তে পারে। খানিকটা চাবড়াবার পর খুকির চোখ দুটো যেমন একটু বুজে এসেছে, মিনু সামনের দিকে ঝুঁকে চুপি চুপি ফিসফিস করে বললে, ও খোকা, তোমার নাম কি? কোন বাড়িতে থাকো? ছেলেটা উত্তর দিল না, মুচকি মুচকি হাসতে লাগলো শুধু। মিনুরও আর বেশি কথা কইতে ভরসা হলো না, পাছে খুকি উঠে পড়ে। খানিক পরে খুকির ঘুমটা আরও একটু গাঢ় হতেই তাকে সন্তর্পণে তুলে বিছানায় শুইয়ে দিলে। সেই সময় ওকে ছেলেটার দিকে পিছন ফিরতে হয়েছিল, কিন্তু সে 1 মিনিটের বেশি নয়। তারপর ফিরে আর ছেলেটাকে দেখতে পেলে না। মিনু তাকে ধরবার জন্য তাড়াতাড়ি উঠে বারান্দায় এলো, সেখানেও সে নেই। ছাদের দিকে উঁকি মেরে দেখলে সিঁড়ির দরজা বন্ধ, পাশের ঘরেও কেউ নেই, নিশ্চয়ই নিচে গেছে। সে নিচে নামছে এমন সময় কটকট করে সদরের কড়া নড়ে উঠল। সঙ্গে সঙ্গেই বিজয়ের ডাক, খোকন, খোকন। মিনুকেই তাড়াতাড়ি দৌড় খুলে দিল। তারপর আবার বন্ধ করে দিয়ে ভিতরে এসে তরুর মাকে জিজ্ঞাসা করল, তরুর মা, তখন জামাইবাবু যাওয়ার কত পরে দৌড় দিয়েছিলে? ও মা, কি বলছো গো? আমি তো ওনার সাথে গিয়েই দৌড় দিয়ে এলুম। হ্যাঁ, আমি তো ডেকে নিয়ে গেলুম। নতুন পাড়া, কিছু কি বলা যায়? কেমন লোক সব, চোর ছেঁচোর আছে কিনা জানি না তো। কিন্তু কিন্তু তাহলে সেই ছেলেটা গেল কোথায়? কে কে ছেলে রে? অঞ্জলিও বেরিয়ে আসে। ওই একটা খোকা, খোকনেরই মতো হবে কি আর একটু বেশি বয়স। খুকিকে যতক্ষণ ঘুম পাড়ালুম সমস্তক্ষণ আমার কাছে এসে দাঁড়িয়ে রইল। তারপর যেমন পেছন ফিরে খুকিকে শোয়াতে গেছি, কোথায় যে পালিয়ে গেল। ওকেই বোধহয় তরুণ মা দেখেছিল সেদিন। অঞ্জলি একটু চিন্তিত মুখে বললে, তাহলে গেলই বা কোথায়? সে না হয় দুপুরবেলা রাস্তা দিয়ে এসেছিল, আজ এই রাত্রিরে ওর বাপ মা ওকে ছেড়ে দিয়েছে। কোথা দিয়ে ঢুকছে বাড়িতে? সত্যি এটা কিন্তু দেখা দরকার। ওরা এদিক ওদিক দেখলে খাটের নিচে, সিঁড়ির কোণ, বাথরুম, ওপরের ছাদ পর্যন্ত কোথাও তার চিহ্ন পর্যন্ত নেই। এইবার বিজয়ও একটু চিন্তিত হলো। তাই তো, সদর দূর তো বন্ধ, বাড়ি থেকে বেরোবার আর কোনো রাস্তাই নেই। গেল কোথায়? খানিকক্ষণ সবাই চুপ করে থাকার পর তরুণ মা সভয়ে বললে, হ্যাঁ বাবু, ভূত টুত নয় তো? রাম 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 রাম। চুপ কর তো, ওইটুকু ছেলে ভূত শুনেছিস কোথাও? তা বটে বাপু, খোকা ভূতের কথা শুনিনি তো কখনো। সেদিনের মতো সেই প্রসঙ্গ চাপা পড়ে গেলেও অঞ্জলির গাটা ছমছম করতে লাগলো। আগে কথা ছিল যে বড় ঘরে অঞ্জলি ছেলে মেয়ে এবং বোনকে নিয়ে শোবে, বিজয় থাকবে পাশের ঘরে, ঝি শোবে নিচে। কিন্তু তরুর মার মুখের চেহারা দেখে তাকেই পাশের ঘরের ব্যবস্থা করে দেওয়া হলো। বিজয় বড় ঘরের মেঝেতে শুলো আলাদা বিছানা করে। কিন্তু এরপর 2 দিন কাটল নিরুপদ্রবে। বিজয় খ্যাপাতে শুরু করলে মিনুকে। ওটা তোমার অলস মস্তিষ্কের কল্পনায় মিনাবতী। তরুর মা যেমন দিন দুপুরে ভূত দেখে, তুমি আবার সেই কথা শুনে ভাবলে বুঝি তুমিও দেখেছো। ওইটাই ইনফ্লুয়েন্স করলে আর কি তোমাকে। আপনার যেমন কথা, সন্ধ্যাবেলা বুঝি স্বপ্ন দেখে কেউ? স্বপ্ন নয়, কল্পনা। তো আপনার কি মনে হয় আমি আপনাকে মিথ্যে কথা বলছি? তুমুল কৃত্রিম কলহ জমে ওঠে শালী ভগ্নিপতির মধ্যে। কিছু হয় নাকি? আরে আমি দেখেছি, আমি আপনাকে বলছি দেখেছি। না না, বলছি তো কল্পনা। বুধবার দিন কিন্তু আবার দেখা গেল তাকে। এইবার দেখলেন খোদ কর্তাই। কি একটা উপলক্ষে অফিস সেদিন বন্ধ ছিল। টানা একটা দিবা নিদ্রা দিয়ে বেলা 4টে নাগাদ বিজয় ছাদে উঠে পায়চারি করছিল।
খোকন তার মামার বাড়ি গেছে সকালে। খুকি তখনও ঘুমোচ্ছে। মিনু, অঞ্জলি, তরুর মা নিচে। রান্নাঘরে চায়ের জল চাপিয়ে দুই বোনে বসে গল্প করছে। তরুণ মা কলতলায় বাসন মাজছে। সমস্ত দোতলাটা নির্জন এবং নিস্তব্ধ। ছাদের একটা কোণ থেকে নিচের ঘরের বড় বিছানাটা দেখা যায়। পায়চারি করতে করতে হঠাৎ সেই কোণে এসে থমকে দাঁড়িয়ে যায় বিজয়। ঠিক সেই দিকে চায়নি সে। চোখের পাশের দৃষ্টির যে আবছায়া থাকে একটা, তাতেই মনে হলো যেন ঘরে নড়ছে কি একটা নিয়মিতভাবে। তখন ভালো করে তাকিয়ে দেখল সে একটি বছর সাতেকের ছেলে খাটের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমন্ত খুকিকে হাওয়া করছে। দিব্যি ফুটফুটে ছেলে, পরনে হাফ প্যান্ট, খালি গা। এক দৃষ্টে চেয়ে আছে সে খুকির দিকে। চোখের দৃষ্টিতে অগ্রজের সস্নেহ, অথচ সকৌতুক ভাবটি ফুটে উঠেছে। ভালো করে তখনও এর পরিপূর্ণ অর্থটা মাথায় যায়নি। বিজয় কয়েক মুহূর্ত মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপরেই সব ইতিহাসটা মনে পড়ায় ছেলেটিকে অতর্কিতে গিয়ে ধরবে বলে পা টিপে টিপে যতদূর সম্ভব দ্রুত গতিতে নেমে এলো। নিচে নামতে বড় জোর ওর 2 মিনিট গেছে সব সত্য, কিন্তু কই সে তো নেই। খুকি যেমন ঘুমোচ্ছিল তেমনই ঘুমোচ্ছে। তবে তবে কি সেও স্বপ্ন দেখছিল, কিংবা কল্পনা? মিনুকে যা বলেছে তারও তাই। কিন্তু না, ওই তো পাখাখানা পড়ে আছে। ওটা সাধারণত দেওয়ালের গায়ে পেরেকে আটকানো থাকে। তাহলে ছেলেটা গেল কোথায়? খাটের নিচে উঁকি মেরে দেখলে বিজয় পাশের ঘর, ওপরের ছোট বাথরুমটা কোথাও তো নেই। আবার ছাদে উঠল, যদি অন্য দিক দিয়ে উঠে গিয়ে থাকে তার অলক্ষ্যে, তাও তো নেই। দৌড় বন্ধ করে নেমে এসে দোতলাটা আবার ভালো করে দেখল। তারপর একতলায় নেমে সিঁড়িতে এলো। রান্নাঘরে ওরা বসে কাপে চা ঢালছে। তরুণ মা বাসন ধুয়ে জমা করে রাখছে চৌবাচ্চার পাড়ে। পাশের ঘর দুটোরই কপাটে শেকল তোলা, সদর দরজা বন্ধ। হ্যাঁ গো, তাকে দেখেছো কেউ? কাকে গো? ওর গলার আওয়াজে বিবর্ণ হয়ে অঞ্জলি বেরিয়ে আসে। মিনুর হাত কেঁপে খানিকটা চা মাটিতে পড়ে যায়। সংক্ষেপে বিজয় সব কথা খুলে বলে। অঞ্জলি সবটা ভালো করে শুনবার আগেই ছুটে গিয়ে খুকিকে বুকে তুলে নিল। তারপর সবাই মিলে বাড়িটা তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও তার চিহ্নমাত্র নেই। তরুর মা তখন ঠকঠক করে কাঁপছে, ওর গলায় কান্নার সুর। কি হবে বাবু, আমি আর ওপরে যেতে পারবো নি। অঞ্জলি তাকে ধমক দিয়ে ওঠে। কেন, কি হয়েছে কি? এই তো 3 দিন এসেছিস, সে তোদের ভয় দেখিয়েছে না কোনো অনিষ্ট করেছে শুনি? তরুর মা তখন যেন একটু প্রকৃতস্থ হলো। তা বটে বাপু, তা ঠিক কথা। কই ভয় ডর তো কাক্ষই দেখায়নি কো। এই জন্যই বোধ হয় বাড়িওয়ালার এত সাধুতা, তাই ভাড়া এত কম। তুমি এক কাজ করো দেখি, পাড়ার 2-1 জনের সঙ্গে দেখা করো, আর ভালো করে জানো তো ব্যাপারটা আসলে কি। বিজয়ের কথাটা মনে লাগলো। চটিটা পায়ে গলিয়ে সে তখনই বেরিয়ে পড়ল রাস্তায়। পাশেই থাকেন এক রিটায়ার্ড সাবজাজ। তিনি তখন বাইরের রকে বসে সকালের খবরের কাগজটা পড়ছেন। নমস্কার কাকাবাবু। বিজয় নমস্কার করে পাশে গিয়ে বসতে তিনি মুখ না তুলেই বললেন, দেখা দিয়েছে বুঝি? আগে
বলছি, সেই ছেলেটাকে দেখেছেন তো? তাই তো এসেছেন। কাগজখানা নামিয়ে রেখে এইবার ওর দিকে চাইলেন ভালো করে সাবজাজ বাবু। সাধারণত এত দেরি হয় না, বাড়িতে আসার পরের দিনই ছুটে আসে সবাই। একটু হাসলেন তিনি, বিদ্রূপ ও করুণা মাখানো হাসি। বিজয় বললে, দেখেছি আমরা আসবার আগেই, তবে আপনার কাছে খবরটা নিতে আসবার ঠিক অবসর পাইনি। ইচ্ছে করেই একটু খোঁচা দেয় বিজয়। ও, আগেই দেখেছেন? বাবা, আপনাদের সাহস আছে বলতে হবে। মজা এই, আপনারা একবারও ভেবে দেখেন না যে চারিদিকে যখন বাড়ির আকাল, তখন এত সস্তায় বাড়ি দেয় সে কি করে? আগে কেউ আসেন না আমাদের কাছে, তখন মনেই পড়ে না পাড়ায় এতগুলো লোক আছে। আসেন ঠকে ঘা খেয়ে, ভয়ে ফ্যাকাশে হয়ে ছুটতে ছুটতে। কত তো দেখলুম, 3 দিনও কেউ থাকতে পারে না, আবার সেই পুরনো আস্তানাতেই ভাড়া বেশি দিয়ে ছুটে যেতে হয়। ক্লান্ত হয়েই যেন থামেন তিনি। বিজয় মনে মনে ততক্ষণে অসহিষ্ণু হয়ে উঠেছে। সে সেটা গোপন না করেই বললে, কিন্তু আসল ব্যাপারটা কি? ভূত। আবার কি? ভূত? হ্যাঁ মশাই, ভূত। তবে বলি শুনুন। এই বলে তিনি কাহিনীটা খুলে বললেন। বছর 5 আগে একটি ভদ্রলোক এই ঘরটি ভাড়া নেন। আগে খুব বড় জমিদার ছিলেন তিনি। নানা বদ খেয়ালিতে যথা সর্বস্ব উড়িয়ে দিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েছিলেন। এখানে আসার পরই ওর স্ত্রীর কি একটা ভারী ব্যারাম হয়। ডাক্তার ফাক্তার ডাকেননি, ভুগে ভুগে তিনি মরে গেলেন। নিয়ে দিয়ে রইল ওই ছেলে। দিন কতক ঝি রেখেছিলেন, সেই রেঁধে দিত, অন্য কাজও করত, কিন্তু সে মাইনে পায় না কতদিন থাকবে। তাছাড়া রান্না খাওয়ারও জিনিস থাকতো না অর্ধেক দিন। তখন কর্তা নিজেই একবেলা রান্না ধরলেন। বিকেলের জন্য কোনোদিন সেই ভাত থাকতো, কোনোদিন বা যেদিন পয়সা করে জুটত সেদিন হোটেল থেকে রুটি মাংস কিনে আনতেন। প্রায় মদে বোধ হয়ে ফিরতেন। ছেলেটাকে ঠ্যাঙাতেন বেদম। আবার নেশা ছুটে গেলে খুব আদরও করতেন। 6টা হয়ে মরে গিয়েছিল ওই এক ছেলে, শিবরাত্রি সলতে। উপার্জনের মধ্যে ছিল শুনেছি জুয়া খেলা। যেদিন কিছু মিলত সেদিনই মদের মাত্রা বেশি। যেদিন হেরে যেতেন সেদিন চুপচাপ। ছোট ছেলে একাই থাকতো বাড়িতে। উনি দৌড়ে চাবি লাগিয়ে বেরিয়ে যেতেন। আমাদের সঙ্গে কোনোদিন আলাপ পর্যন্ত করেননি। তবু আমি একদিন মশাই উপযাজক হয়ে বললুম, আমাদের কাছে রেখে যান না কেন ছেলেটাকে? সারাদিন তবু খেলাধুলা করতে পারে। আমার এক পাল নাতি নাতনি রয়েছে। ও হরি, মুখের উপর বললে কিনা ধন্যবাদ, দরকার নেই কিছু। যত সব বদ ছেলে আপনার বাড়ির, অত মিশলে ছেলে বিগড়ে যাবে। সেই থেকে আর কথা কইনি ওর সঙ্গে, ঘেন্না হতো। অত অভদ্র ছোট লোককে কি বলবো? ওর ছাগলও যেদিকে পারে কাটুক। তারপর একদিন দেখি দিনেও তালা ঝুলছে। পরপর 3 দিন এমনি গেল। মনে করলুম বাড়িওয়ালা খুব তাগাদা করছে, তাই সরে পড়েছে কোথাও বাপ বেটায়। দিন রাতি তো পাওনাদাররা আসতো। একদিন বাড়িওয়ালাও এলেন, বললেন, জানেন কিছু খবর?
বললুম, না মশাই, কিছুই জানি না। তবে হ্যাঁ, আমার স্ত্রী একদিন বলেছিল ছেলেটাকে ওর মধ্যে পুড়ে রেখে যায়নি তো। মাতালের কাণ্ড। আমি উড়িয়ে দিল। ধুর, তাই কখনো পারে? হাজার হোক বাপ। তবু কান পেতে শুনতুম, কোনো শব্দই হতো না। 4 দিন পরে লোকটা ফিরলো একটা রিক্সা করে। খুব রোগা হয়ে গিয়েছে, চক্ষু কোটরগত, হাত পা কাঁপছে। আমি তখন এই রকেই বসে গাড়ি থেকে নেমে কোনো মতে দরজার তালা খুলল। তারপর হঠাৎ জিজ্ঞেস করলো, আচ্ছা আচ্ছা, আজ আজ তারিখ কত বলতে পারবেন? তারিখ তারিখ আমি তারিখ বললুম। তখন বললে, আমি আমি কতদিন বাড়িতে আসেনি বলুন তো? তাই 4-5 দিন তো হবে। তখনই চিৎকার করে কেঁদে উঠল, আমার খোকা, খোকন রে! বলতে বলতেই সাবজাজ বাবুর চোখে জল চলে এসে গিয়েছিল। চশমা খুলে কোঁচার খুঁটে চোখ মুছলেন। বিজয় রুদ্ধশ্বাসে প্রশ্ন করলে, তারপর? আমি তো অবাক। খোকা ওর মধ্যে ছিল নাকি? চলুন চলুন, কি সর্বনাশ! ভেতরে গিয়ে দেখি ঠিক তাই। খোকা বিছানায় শুয়ে পড়ে আছে, তখনও প্রাণটা ধুক করছে। তবে সে যে বেশিক্ষণ নয় তা দেখেই বুঝল। ঘরে খাবার মতো একটা জিনিসও ছিল না। তার উপর ছেলেটা নাকি কিছুদিন ধরেই ভুগছে। এই 5 দিনের উপবাসে একেবারে শেষ হয়ে এসেছে। কি লক্ষ্মী ছেলে মশাই! একটু আওয়াজ করেনি, কাঁদেনি, কাটেনি, কিছু নয়। বরং ওর বাবা যখন এসে চিৎকার করে ডাকলে খোকন রে বলে, একবার একটু চোখ চেয়ে হাসল। আমি গেলুম ছুটে ডাক্তার ডাকতে, কিন্তু ডাক্তার আর কি করবে? সন্ধেবেলায় ছেলেটা মরে গেল। তারপর বাপটা 3 দিন পরে ছিল। খুঁচিয়ে খুঁচিয়ে যা জানলুম, ওর জুয়ার আড্ডায় সেদিন বুঝি অনেক টাকা জিতেছিল। যে বেশি হেরেছিল সে ওর টাকাটা কেড়ে নেবার মতলবে মদের সঙ্গে ধুদ্র রস মিশিয়ে খাইয়ে দেয়। তাতেই 3-4 দিন ওর কোনো হুঁশ ছিল না। তারাও টাকা কড়ি নিয়ে সরে পড়েছে। এদিকে এই কাণ্ড। 3 দিন লোকটাও মুখে জল দিলে না। আবার একটা নরহত্যা হয় দেখে আমরা একদিন জোর করে তাকে ভাত খাওয়ালো। খেয়ে এখানেই পড়ে ঘুমলো। তারপর সন্ধেবেলা উধাও, আর ফেরেনি। বেঁচে আছে কি মরে গেছে তাও জানি না। বাড়িওয়ালা পুলিশ কেস করে তালা ভাঙিয়ে মালপত্র ফেলে দিয়ে বাড়ি চুনকাম করিয়ে দিয়ে নিশ্চিন্ত। কিন্তু তারপর আর ভাড়া হয় না। যে আসে সেই ছেলেটাকে দেখে, তবে কারোর কোনো অনিষ্ট করেনি কখনো। তবু ভূত দেখে আর কে থাকে বলুন? বিজয় ফিরে এসে আনুপূর্বিক সব কাহিনীটা খুলে বলল অঞ্জলির কাছে। মিনু তো কেঁদেই ফেললে। অঞ্জলিরও চক্ষু সজল হয়ে উঠল।
বাছারি। বিজয় একটু চুপ করে থেকে তারপর বলল, তাহলে এখন কি করা যায়? আবার সেই পুরনো বাড়ি? অঞ্জলি উপস্থিত সকলকে বিস্মিত করে বললে, কি আর করব, আমি এখানেই থাকব। সে তো আমাদের কোনো অনিষ্ট করছে না। আত্মা একা থেকে হাঁপিয়ে ওঠে, তাই আসে। আমার কোনো ভয় নেই। তাই বলে ভূতের সঙ্গে থাকবে? এই তো 3 দিন রইলি, কি করেছে সে তোর? অত ভয় হয় তো রাম কবজ নেগে যা। না না, সে কথা কি বলছি। আরে আমি কি আমার লগে বলছি গা? ছেলে মেয়েগুলো রয়েছে। তা থাক, ওদের সে ভালোবাসে। নইলে খুকির গরম হচ্ছে দেখে সে বাতাস করবে কেন? কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই যে সেই দিন থেকেই সে এই বাড়ি ছেড়ে দিলে একেবারে আর কোনোদিনও কখনো কেউ তাকে দেখতে পায়নি। অঞ্জলি বরং দুঃখই করে, বলে, আহারে, আমি দেখতে পেলুম না একবারও, তোমরা সবাই দেখে নিলে। সে বেচারিকে সবাই শুধু ভয় করেছে, তোমার মতো ভালোবাসেনি কেউ। ওই ভালোবাসাটুকুর জন্যই তো তার তৃষিত আত্মা মুক্তি পাচ্ছিল না বোধহয়। এবার সে স্বর্গে চলে গেছে। তা হোক, এবার মহালয়ায় আমি তার নামে 3টি বামন খাইয়ে দেব। মাঝখান থেকে আপনি কিন্তু সস্তায় একটা বাড়ি পেয়ে গেলেন জামাইবাবু, কি বলেন? তা বটে। শেষ হলো আজকের গল্প সস্তার বাড়ি। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে। ভালো লাগলে গল্পটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এছাড়াও আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। খুব তাড়াতাড়ি উপস্থিত হব আরও একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।